জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। কোরবানির দ্বিতীয় দিনেও লালবাগের পোস্তায় চামড়া নিয়ে হাজির মৌসুমি ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দর না পাওয়ায় হতাশ তারা। আড়তদারদের দাবি, লবণ শ্রমিকের মজুরি সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় নির্ধারিত দর দেয়া যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, পোস্তায় কত টাকা লোকসানে চামড়া বিক্রি করছেন মৌসুমি ফরিয়ারা, আমাদেরকে জানাবেন। দ্বিতীয় দিনেও যে কুরবানি পশুর যে চামড়া, সেই চামড়াগুলো কিন্তু মৌসুমি ব্যবসায়ী ফরিয়ারা যারা চামড়ার যোগানদাতা রয়েছে তারা কিন্তু সেই চামড়া নিয়ে লালবাগের এই পোস্তায় আসছেন। এসে কিন্তু তাদের চোখে মুখে আমরা হতাশার ছাপ দেখতে পেয়েছি, কারণ ৬৫ টাকা দরে প্রতি বর্গফুট লবণযুক্ত পশুর চামড়া কিন্তু যে দাম সেটি নির্ধারণ করেছিল সরকার, সেই দাম নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। মূলত লবণযুক্ত কাঁচা চামড়া ৬৫ টাকা দরে সরকার দাম বেঁধে দিয়েছিল, কিন্তু ফরিয়ারা মৌসুমি ব্যবসায়ীরা যে কাঁচা চামড়া নিয়ে আসছেন সেগুলোতে রক্ত মাখা সেই চামড়া কিন্তু আড়তদাররা কিনতে নারাজ ৬৫ টাকা দরে। এখানেই মূলত বাগড়াটা বেঁধেছে। এখানে মূলত যে আড়তদাররা আমাদের যে বিষয়টা বলছেন যে এখানে বেশ তথ্যের বিভ্রাট রয়েছে, এবং যে দপ্তরগুলো রয়েছে যারা এই চামড়া নিয়ে কাজ করেন, বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য আরও যে দপ্তর রয়েছে, তারা এবার তাদের যে প্রচারণা সেটি কিছুটা ঘাটতি দেখতে পেয়েছেন বলে কিন্তু আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন, যে কারণে একটি তথ্যের বিভ্রাটের কারণে পাড়া মহল্লা থেকে এই মৌসুমি ব্যবসায়ীরা, এই ফরিয়ারা, আড়তদাররা দের কাছে কিন্তু সেই চামড়া বেশি দামে কিনে নিয়ে আসছেন। বেশি দামে কিনে নিয়ে আসার পরেই কিন্তু তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ তারা কেনা দামে এখানে আড়তদারদের কাছে সেই দরে চামড়া বিক্রি করতে পারছেন না, বা আড়তদাররাও সেই দরে চামড়া নিতে অনীহা প্রকাশ করছে। নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে পাড়া মহল্লা থেকে ট্রাকে করে এরই মধ্যে কিন্তু চামড়া আসছে। সেই চামড়া কিন্তু এরই মধ্যে যারা আড়তদার রয়েছে তারা কিন্তু এই যে স্কিন মার্চেন্ট যে অ্যাসোসিয়েশন, তারা কিন্তু সেই চামড়া সংগ্রহ করছেন। আমাদেরকে কিছুক্ষণ আগে একটি বিবৃতিতে তারা জানিয়েছে যে এবারে তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা ঘাটতি থাকবে, অর্থাৎ ১৫ থেকে ২০% চামড়া এবার কম সংগ্রহ হবে। অন্যয় পোস্তা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। এদিকে সাভারে বিসিক চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে দ্বিতীয় দিনেও কাঁচা চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়ার কাজ চলছে। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, চলে যাচ্ছি তার কাছে। সিউল, এখন পর্যন্ত কত লাখ পিস চামড়া সংগ্রহ হলো সাভারের ট্যানারিগুলোতে, আমাদেরকে জানাবেন। অন্যয়, ঠিক আমাদের এই বুলেটিন শুরু হওয়ার ১৫ মিনিট আগে আমি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক আছেন তার ইন্টারভিউ করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ ঈদের দিন দুপুরের পর থেকে আজকে পর্যন্ত ৫ লাখ কাঁচা চামড়া তারা সংগ্রহ করবে, সেই সংগ্রহ কিন্তু তারা পূরণ করেছে, তারা আমাদেরকে নিশ্চিত করেছে। সুতরাং আমরা বলতেই পারি যে প্রথম দিনের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হয়েছে। তবে এবছর কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি ছিল হচ্ছে ৮৫ লক্ষ থেকে ৯০ লক্ষ পিস কাঁচা চামড়া, যেটি গত কয়েক বছর ছিল ৯০ লক্ষ থেকে ১ কোটি। অর্থাৎ এবছর তুলনামূলকভাবে ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ পিস কাঁচা চামড়া কিন্তু তারা কম সংগ্রহ করবেন, সেই লক্ষ্যমাত্রাই নির্ধারণ করেছিলেন। সেই চামড়ার যেই লক্ষ্যমাত্রা সেটিও এবার লক্ষ্যমাত্রা হয়তো বা পূরণ হবে না বলেই আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তার কারণ হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে এই বছর কিন্তু কোরবানিও কম হয়েছে কিছুটা, এবং একই সাথে প্রতি বছরের মতো এবছরও কিন্তু কোরবানির রক্তমাখা যে কাঁচা চামড়া সেই দাম নিয়ে কিন্তু একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে যে রক্তমাখা কাঁচা চামড়া, যেটি বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে বলা হয়েছে, সেটি ছিল ৫০০ থেকে ৮০০ টাকা। তবে সরকারিভাবে যে নির্ধারণ করা হয়েছে দাম, ঢাকার ভিতরে ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে অর্থাৎ রাজধানীর বাইরে ১০৫০ টাকা প্রতি পিস কাঁচা চামড়ার দাম। তবে সেটি লবণযুক্ত কাঁচা চামড়া। আমরা এখানে একটি জিনিস আসলে প্রচারণায় কমতি থাকার ফলেই এই কনফিউশনটি শুরু হয়েছে, সেটি হচ্ছে যে লবণ মাখা কাঁচা চামড়ার একটি দাম এবং রক্ত মাখা কাঁচা চামড়ার একটি দাম। সুতরাং ফরিয়া ব্যবসায়ী বা মৌসুমি ব্যবসায়ী যারা আছেন, যারা একদিন ২ দিনের জন্য ব্যবসা করে, তারা কিন্তু বেশিরভাগ সময়ই
এই চামড়াটি নিয়ে এসে তারা 1350 টাকা দাবি করছেন, তবে সেটি আসলে ট্যানারি মালিক পক্ষে যারা আছেন তারা দিচ্ছে না, কারণ তারা বলছেন যে এই কেমিক্যাল, লবণ এবং অন্যান্য যে শ্রমিকের খরচ আছে সেই সব খরচ মেলানোর পরে কিন্তু 1350 টাকা দিয়ে তারা যে চামড়াটি কিনবেন সেটি আসলে লবণযুক্ত কাঁচা চামড়া। এর পরের ধাপে এই কাঁচা চামড়াটিকে কাটিং শেষ হওয়ার পরে ওয়েট ব্লু মেশিনে তোলা হবে, তারপরে আসলে এই জায়গাটা খালি হওয়ার পর আবার নতুন করে তারা চামড়া সংরক্ষণ শুরু করবে। অন্য এই ছিল আমার কাছে সাভার বিসিক চামড়া শিল্পনগরী থেকে চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য। সাভারে বিসিক চামড়া শিল্পনগরী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। শনিবার রাত 10টার মধ্যেই সারা দেশে 12টি সিটি কর্পোরেশনের 487টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এটি শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিশ্রুতির জয়। পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা। এর আগে শনিবার রাতে ফেসবুকে আরেক পোস্টে তিনি জানান, সমন্বিত উদ্যোগে 12 ঘন্টারও কম সময়ে রাজধানী ঢাকার বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও অনেক স্থানে পশু কোরবানি হচ্ছে, যে কারণে অলিতে গলিতে বর্জ্য জমছে। 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশিরভাগ বর্জ্যই অপসারণের দাবি করা হয়েছে। দ্বিতীয় দিনের বর্জ্য সরানোর কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। নাজিরা বাজার থেকে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। যাচ্ছি তার কাছে। শম্পা, দক্ষিণ সিটির সড়কের অলিগলিতে বর্জ্য আছে কিনা, যদিও দাবি রয়েছে শতভাগ বর্জ্য অপসারণের, এখনকার চিত্রটি আসলে কেমন আমাদেরকে জানাবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গতকাল রাত 9টার মধ্যে বলেছে তারা কোরবানির প্রথম দিনের যে বর্জ্য সেটি শতভাগ অপসারণ করেছে। যদিও রাজধানীর পুরান ঢাকার এলাকায় এসে দেখা গিয়েছে বেশ কিছু জায়গায় বর্জ্য রয়েছে। যদিও সিটি কর্পোরেশনের কর্মীদের তৎপরতা কিছুটা বেড়েছে, তার একটি অন্যতম কারণ হচ্ছে সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা সিটি কর্পোরেশন থেকে এসব এলাকায় পরিদর্শনে আসবে একটি টিম। ফলে আমরা দেখেছি যে আমরা যখন শুরুতে এখানে এসে পৌঁছেছি তখনও পর্যন্ত কোনো পরিচ্ছন্নতা কর্মীকে দেখিনি। যদিও এই 2 থেকে 3 মিনিট আগে আমরা দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মীদের একটা টিম এখানে ঢুকেছে এবং বর্জ্য কেবল মাত্র তুলতে শুরু করেছে। এর পাশে আমরা এই সড়ক থেকে ঘুরে কিছুটা ছোট গলিতে আমরা ঢুকেছি, সেখানে দেখেছি এখনো বেশ কিছু কোরবানি হচ্ছে এবং হয়েছে। সেই বর্জ্যগুলো ছোট ছোট ব্যাগে করে কোনো কোনো বাসাবাড়ির সামনে রাখা, তবে সেটি খুবই কম সংখ্যক মাত্রায়। আর এই এলাকায় যখন থেকে সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকেছে তখন থেকে আসলে বর্জ্যের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। যদিও সকালবেলায় এই বর্জ্যের পরিমাণ অনেকটা ছিল। রাজধানীবাসী বলছে যে সেই বর্জ্যগুলো আসলে আজকের না, সেগুলো গতকালকেরই ছিল। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে না, সকাল থেকে যেসব পশু কোরবানি দেওয়া হয়েছে সেগুলোর বর্জ্য, যেহেতু তারা গতকালকে রাত্রেই ঘোষণা দিয়ে দিয়েছে যে শতভাগ বর্জ্য তারা অপসারণ করতে পেরেছে। এবার ঢাকার 2 সিটিতে প্রায় 20,000 মেট্রিক টন করে, 2 সিটিতে 40,000 মেট্রিক টন বর্জ্যের ধারণা করা হচ্ছে যে এই পরিমাণ বর্জ্য কোরবানিতে উৎপন্ন হতে পারে এবং সেই বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত প্রায় 20,000 কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, আমরা এমন তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ট্রাক এবং ডাম্প ট্রাক কিন্তু প্রস্তুত রয়েছে এই বর্জ্য অপসারণের জন্য। ফলে সিটি কর্পোরেশন আশা করছে যে নির্ধারিত সময় এবং দিনের বর্জ্য দিনে অপসারণ করবে। যদিও সেই তথ্যে সবসময় আমরা কিছুটা হলেও গরমিল পেয়ে থাকি। এই ছিল রাজধানীর নাজিরা বাজার থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। নাজিরা বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। যে সরকার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ দেয় না, সে সরকার বিশেষ শক্তির প্রতি পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দুপুরে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে, আরও প্রায় 6 মাস আছে ডিসেম্বর, এখন শেষ পর্যায়ে, যেখানে বিচার কাণ্ড শুরু হয়ে গেছে, চলছে, বিচার তো নিজের গতিতে চলবে, কোনো সরকার তো বিচার চালাবে না। তো সুতরাং এর সব কিছু সিদ্ধান্ত যখন পরিষ্কার এসব ব্যাপারে, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব।
তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। রোববার সকালে ZRF এর নির্বাহী পরিচালক ডক্টর মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা সাবেক রাষ্ট্রপতির মাজারে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তারা। এ সময় ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সহ দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক রাষ্ট্রপতির রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার ছুটি শেষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি কোভিড সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ চাপের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের এই অভিযানের প্রতিবাদে মাঠে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। চলছে জ্বালাও পোড়াও। মার্কিন সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বিরুদ্ধে দুদিন ধরে চলমান এই বিক্ষোভে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইনজুরির সঙ্গে লড়াই, এরপর জাতীয় দলে ডাক না পাওয়া, এখন আবার করোনা, সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। বিশ্বজুড়ে হঠাৎই বেড়েছে করোনার প্রাদুর্ভাব। এবার তার ধাক্কা লাগলো ক্রীড়াঙ্গনেও। 3 দিন আগে অসুস্থ বোধ করায় করোনা টেস্ট করানো হয় নেইমারের। এরপর সেখানেই পজিটিভ হয়েছেন তিনি। এখন পর্যবেক্ষণে আছেন নেইমার। আগামী 12 জুন সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হবে তার। ধারণা করা হচ্ছে এবার ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন নেইমার, পাড়ি জমাবেন অন্য কোথাও। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর IPL শিরোপা জয়ের উদযাপন ঘিরে 11 জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগে কোহলিকে IPL এর মাধ্যমে জুয়া প্রচার করে ভিড় উস্কে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে। দেশটির গণমাধ্যম বলছে, কোহলির বিরুদ্ধে অভিযোগটি দিয়েছেন সমাজকর্মী HM ভেঙ্কটেশ। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো FIR নথিভুক্ত করা হয়নি। তবে প্রাণহানির ঘটনায় এরই মধ্যে যে মামলা হয়েছে সেটির চলমান তদন্তে অভিযোগটি খতিয়ে দেখা হবে। 3 জুন পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো IPL চ্যাম্পিয়ন হয় RCB। পরদিন বেঙ্গালুরু ফিরে উদযাপন করার সময় স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে 11 জন নিহতের পাশাপাশি আহত হন অনেকে। এরই মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে RCB টিম ম্যানেজমেন্টের 4 জনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।